আমরা উদ্ভিদের শরীরে যে দুইটা মৌলিক টিস্যু পাওয়া যায়, স্যার কথা না, কোনো কথা না। আমরা দেখাইছিলাম যে প্রাণীর শরীরে মৌলিক টিস্যু 4 রকমের: আবরণী কলা, পেশি কলা, যোজক কলা আর স্নায়ু কলা। আমরা এটা চলন অঙ্গ সঞ্চালনের শুরুতে বেসিক লেকচার দিছিলাম। প্রাণীর মৌলিক কলা বা টিস্যু কয় রকম? 4 রকমের। একটা উদ্ভিদের দেহ বিশ্লেষণ করে দেখা গেছে উদ্ভিদের দেহে মৌলিক 2 ধরনের টিস্যু বা কলা আছে। প্রাণীর 4টা আছে, উদ্ভিদের আছে কয়টা? 2টা। বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদের 2টা মৌলিক টিস্যু পাওয়া গেছে। এর মধ্যে একটা মৌলিক টিস্যুর কোষগুলা বিভাজিত হইয়া উদ্ভিদটাকে ছোট থেকে ধীরে ধীরে বড় করে ফল সৃষ্টি করে, ফুল সৃষ্টি করে, পাতা সৃষ্টি করে। ওই টিস্যুর কোষগুলা বিভাজন হইয়া আমরা এরকম টিস্যুগুলাকে বলতাম ভাজক টিস্যু, যে টিস্যুগুলো উদ্ভিদকে বড় করতেছে। আর যে টিস্যুগুলা উদ্ভিদের দেহে আছে কিন্তু তৈরি হওয়ার পর তারা কখনোই বিভাজিত হয় না, যেরকম ভাবে তৈরি হয়েছিল ওরকম ভাবে আছে, শুধু খাদ্য পুষ্টি খাই একটু মোটা হয়েছে, একটু বড় হয়েছে, কোনো বিভাজন ক্ষমতা নাই তাদের। আমরা ওই টিস্যুগুলাকে বলতাম স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদের মৌলিক টিস্যু কয়টা ছিল? 2টা, ভাজক আর স্থায়ী। আমরা বোটানির 8 নম্বর অধ্যায় টিস্যু ও টিস্যু তন্ত্রে এই 2টা টিস্যু নিয়ে একটু পড়াশোনা করি, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। কিন্তু আমরা এসএসসি তে মানে ক্লাস 9-10-এ স্থায়ী টিস্যু নিয়ে পড়াশোনা করে আসছে ডিটেইল। এই জন্য এইচএসসি তে আমাদের স্থায়ী টিস্যু নিয়ে কোনো পড়াশোনা নাই। আমাদের এইচএসসির বোটানির 8 নম্বর অধ্যায়টা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হচ্ছে ভাজক টিস্যুর উপরে। আমরা এই অধ্যায়ে যত টিস্যু নিয়ে পড়াশোনা করি ম্যাক্সিমাম পড়াশোনাই ভাজক টিস্যু নিয়ে। তবে অধ্যায়ের মাঝে মাঝে স্থায়ী টিস্যুর কিছু নাম দেওয়া আছে। এই নামগুলা পড়ানোর সুবিধার্থে আপনাকে আমি 9-10-এর পড়াটা একটু মনে করাই দিয়েছিলাম প্রথম ক্লাসে। 9-10-এ কি পড়ছিলেন? আমি 9-10-এ আপনাদেরকে দেখাইছিলাম স্থায়ী টিস্যুর একটু পরিচিতি। বলেন, যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না তারাই কি টিস্যু? স্থায়ী টিস্যু। বলেন তো, স্থায়ী টিস্যু উদ্ভিদের শরীরে কয় রকমের? কয় রকমের? খুলেন, দরজাটা খুলেন। স্থায়ী টিস্যু কয় রকমের? 3 রকমের। বলো, যে স্থায়ী টিস্যুর কোষগুলো একই রকম তারা ছিল সরল স্থায়ী টিস্যু বা সরল টিস্যু। যে সামনে আসেন, সামনে আসেন, দরজা লক করেন, লক করেন। বলো, যে স্থায়ী টিস্যুর কোষগুলো দেখতে একই রকম ছিল, হয় সবাই গোলাকার, নাহলে সবাই কোণাকার, নাহলে সবাই মোটা মোটা, আমরা তাদেরকে বলতাম কি টিস্যু? সরল টিস্যু। বলো তো, সরল টিস্যু ছিল 3 রকমের: পেলেন কাইমা, কুলেন কাইমা আর একটা কি কাইমা? স্ক্লেরেন কাইমা। পেরেন কাইমা, কুলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা। উদ্ভিদের শরীরে আরেক ধরনের স্থায়ী টিস্যু পাওয়া যেত, মানে তারা বিভাজন ক্ষমতাবিহীন কিন্তু এক একটা কোষ দেখতে এক এক রকম। তাদেরকে আমরা বলতাম জটিল স্থায়ী টিস্যু। তারা ছিল 2 রকমের: জাইলেম আর জাইলেমের মধ্যে 4 ধরনের কোষ ছিল, ফ্লোয়েমের মধ্যেও 4 ধরনের কোষ ছিল, মনে আছে? আমরা এবং আরেকটা জিনিস বলছিলাম যে স্থায়ী টিস্যুর মধ্যে আরেকটা প্রকার ভেদের নাম হচ্ছে আহ গ্রন্থি বা ক্ষরণকারী স্থায়ী টিস্যু, যেটা ছিল 2 রকমের: গ্রন্থি টিস্যু আর তরক্ষীয় টিস্যু, মনে আছে? এবং আমরা ওই ক্লাসে আমরা এইচএসসি সিলেবাসে যে জিনিসটা পড়াশোনা করি, এগুলো ছিল 9-10-এর পড়াশোনা, তখন যা যা বললাম। এইচএসসি সিলেবাস আমরা যে জিনিসটা পড়াশোনা করি ভাজক টিস্যু নিয়ে, এই ভাজক টিস্যুটা শুরু করছিলাম। ভাজক টিস্যুর সংজ্ঞাটা আপনাকে বুঝাইছিলাম যে যে টিস্যুর কোষগুলা কি হয়? বিভাজন হয়। টিস্যু কি বিভাজন হয়? না। কে বিভাজন হয়? টিস্যু গঠনকারী কোষ। তাহলে যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাদের নাম ভাজক টিস্যু। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো বলছিলাম, মনে আছে? কোষগুলো বিভাজনে সক্ষম, জীবিত এবং কোষগুলা সমবেশীয়। শেপটা কেমন হয়? সর্বভুজাকার বা আয়তাকার। বলেন, কোষগুলার কোষ গহ্বর বা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। বলেন, প্লাস্টিড গুলা কি অবস্থায় থাকে? প্রোপ্লাস্টিড বা নিষ্ক্রিয় দশায় থাকে। নিউক্লিয়াসটা কেমন থাকে? আকারে অনেক বড়। তাহলে সাইটোপ্লাজমটা কম কিন্তু অধিক ঘন, মনে আছে? এই ছিল ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। যারা গত ক্লাসটা মিস করছিলেন তাদের জন্য 2 বালতির সমবেদনা। বুঝছেন কি বলছি? না না, 1 বালতি আমার জন্য রেখে দিলাম। একটু তাকাও, একটু শোনো। আমরা এই অধ্যায়ে আমরা এই অধ্যায়ে ভাজক টিস্যু নিয়ে ডিটেল পড়াশোনা করি। আমরা গতদিন তোমাকে ভাজক টিস্যু চিনাইছিলাম। আজকে আমরা একটা উদ্ভিদের শরীরে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, হ্যাঁ? অনেক সময় অলরেডি চলে গেছে। একটা উদ্ভিদের শরীরে মানে একদম মূল থেকে শুরু করে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, একটা উদ্ভিদের সারা শরীরে যে ভাজক টিস্যুগুলা পাওয়া যায়, ভাজক টিস্যু মানেই কোষটা বিভাজন করে উদ্ভিদটাকে বড় করতেছে। কথার কথা বলেন, একটা উদ্ভিদ ধীরে ধীরে বড় হইতেছে কোন টিস্যুর ফলে? ভাজক টিস্যু। কারণ স্থায়ী টিস্যু কখনো বিভাজন হইতে পারে না। মনে করো একটা পাতা গজাইতেছে কোন টিস্যুর কারণে? ভাজক টিস্যু। একটা ফল হইতেছে, ফলটা ছোট থেকে ধীরে ধীরে বড় হইতেছে কোন টিস্যুর ফলে? ভাজক টিস্যু। একটা মূল ধীরে ধীরে বড় হইতেছে কোন টিস্যুর ফলে? কারণ উদ্ভিদের মৌলিক টিস্যু কয়টা আছে? 2টা, ভাজক আর কোনটা বিভাজন করতে পারে? ভাজক। তাহলে উদ্ভিদ বড় হইতাছে, ফল তৈরি হইতাছে, ফুল তৈরি হইতাছে, মূল বড় হইতাছে, এগুলা কার জন্য হইতাছে? ভাজক টিস্যুর জন্য হইতাছে। বুঝছেন?
এই ভাজক টিস্যু নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব ডিটেইলি। আমি যে কথাটা বলতেছিলাম, একটা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাজক টিস্যু আছে। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে। একটা উদ্ভিদে যত প্রকার ভাজক টিস্যু পাওয়া যায় এক একটা এক এক জায়গায়, ওই ভাজক টিস্যু গুলাকে আমরা আজকে একটু চিনবো। যেমন আপনাকে একটু বলি, আপনাকে একটু বলছিলাম তো, দেখেন তো মনে করে, প্রাণীর মৌলিক টিস্যু কয়টা ছিল? 4টা। তোমাকে একদিন দেখাইছিলাম 4টা মৌলিক টিস্যু ভ্রূণীয় কোন কোন স্তর থেকে তৈরি হয়, মনে আছে? বলছিলাম আবরণী কলা আর হচ্ছে স্নায়ু কলা, তাদের জন্ম ভ্রূণীয় একটোডার্ম থেকে। কোন ডার্ম? পেশি কলা আর যোজক কলা, তাদের জন্ম ভ্রূণীয় মেসোডার্ম। একটা উদ্ভিদের শরীরে যত ভাজক কলা আছে, এক একটা ভাজক কলার জন্ম এক এক জায়গা থেকে। আমরা উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যু একটা ক্লাসিফিকেশন করি, কোন ভাজক টিস্যুটা কোন জায়গা থেকে জন্ম নিছে। আমরা ভাজক টিস্যু আরেকটা প্রকারভেদ করি, যে ভাজক টিস্যুটা উদ্ভিদের কোথায় অবস্থান করতেছে, উদ্ভিদের মূলে, পাতায়, কাণ্ডে, নাকি অন্য কোথাও, মানে ভাজক টিস্যুর অবস্থানটা কোথায়। তাহলে আমরা ভাজক টিস্যুর দুইটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে উৎপত্তি, ভাজক টিস্যুর জন্মটা কোন জায়গা থেকে, আর উদ্ভিদের শরীরে ভাজক টিস্যুর অবস্থানটা কোন জায়গায়। তাহলে উৎপত্তি এবং অবস্থান অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এছাড়া ভাজক টিস্যুর কাজটা কি, সে কি তৈরি করে, পাতা তৈরি করে, ফুল তৈরি করে, ফল তৈরি করে, নাকি উদ্ভিদের চারপাশে বাকল বা চামড়াটা তৈরি করে, কি তৈরি করতেছে ভাজক টিস্যুটা, কাজ অনুযায়ী ভাজক টিস্যু একটা প্রকারভেদ আমরা আলোচনা করি। এবং এক প্রকার ভাজক টিস্যু আছে, যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সর্বদা একটা অক্ষে ঘটে। এক অক্ষে মানে সে সব সময় কোষ বিভাজন করলে এই যে এভাবেই জাস্ট লম্বাই বড় হয়। আরেক প্রকার ভাজক টিস্যু আছে, সে লম্বাই বড় হয়, তার কোষ বিভাজনটা দৈর্ঘ্য বড় বড় ঘটে, এবং একই সাথে ওই ভাজক টিস্যুর কোষ বিভাজনটা প্রস্থ বড় বড় ঘটে। সে এভাবে বিভাজনটা হয়, তার বিভাজনটা এভাবে হয়, দুই ভাবেই ঘটে। আবার আরেক প্রকার ভাজক টিস্যু আছে, যার কোষ বিভাজন এই যে এভাবেও হইতেছে, প্রস্থ বরাবর হইতেছে, এবং তার কোষ বিভাজনটা সব দিকে সমানভাবে হইতেছে। বুঝছেন? যে ভাজক টিস্যুর কোষ বিভাজনের ধরনটা কেমন, তার কোষ বিভাজনটা কি একটা অক্ষে, নাকি দুইটা অক্ষে, নাকি তিনটা অক্ষে? সে কি কোষ বিভাজন করে একটা যে কোনো অক্ষ বরাবর, নাকি দুইটা অক্ষ বরাবর, নাকি সব দিকে সমানভাবে? এটার উপর ভিত্তি করে আমরা ভাজক টিস্যু একটা প্রকারভেদ করি। এই যে যে চারটা জিনিস বলছি, ভাজক টিস্যুর উৎপত্তি অনুযায়ী প্রকারভেদ, অবস্থান অনুযায়ী প্রকারভেদ, তার কাজ অনুযায়ী প্রকারভেদ, এবং তার কোষ বিভাজনের ধরনটা কেমন, এই ধরন অনুযায়ী প্রকারভেদ, এই চারটা জিনিস সাধারণত পরীক্ষায় সিকিউতে দেয়া দেয়। বুঝছেন? তাহলে আমরা আজকে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে, খাতার মধ্যে একটু টাইটেল দিবেন, ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুর, পিছন থেকে লেখাগুলো দেখা যায়, ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুর প্রকারভেদ, বলো। ভাজক টিস্যুকে লিখবেন না, এটা লিখে থাইমা থাকবেন। ভাজক টিস্যুকে আমরা কি অনুযায়ী ক্লাসিফিকেশন করি? প্রথমে প্রথমে আমরা প্রকারভেদ করি উৎপত্তি অনুযায়ী, তার জন্মটা কোন জায়গায়। উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ, উৎপত্তি অনুযায়ী কোথা থেকে জন্ম নিছে কোন ভাজক টিস্যুটা। 2 নম্বর প্রকারভেদটা হচ্ছে তার অবস্থান অনুযায়ী, সে উদ্ভিদের কোথায় অবস্থান করতেছে, অবস্থান অনুযায়ী প্রকারভেদ, লিখবেন না কিন্তু। 3 নম্বর প্রকারভেদটা করি ভাজক টিস্যুর কোষ বিভাজন অনুযায়ী, কোষ বিভাজন, তার কোষ বিভাজনের ধরনটা কেমন। এবং সর্বশেষ ভাজক টিস্যুর কাজটা কি, আমরা কাজ অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ করি। যদি আমি ডিটেল একটু পরে পড়াইতেছি, তাও একটু মনে রাখেন, এখন বললে মনে থাকবে। প্রত্যেকটা ভাগে ভাজক টিস্যু 3 প্রকার, উৎপত্তি অনুযায়ী 3 প্রকার, অবস্থান অনুযায়ী 3 প্রকার, কোষ বিভাজন অনুযায়ী 3 প্রকার, কাজ অনুযায়ী 3 প্রকার। মাথায় থাকবে? তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি, উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যু কয় রকম? 3 রকম। কাজ অনুযায়ী কয় রকম? 3 রকম। অবস্থান অনুযায়ী কয় রকম? 3 রকম। মনে থাকবে না? তাহলে ভাজক টিস্যুকে আমরা 4টা জিনিসের উপর ভিত্তি করে প্রকারভেদ করি। প্রত্যেকটা ক্ষেত্রে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। বুঝছেন? আসেন একটু শুরু করি। আমরা একটু শুরু করব ভাজক টিস্যুর প্রকারভেদ উৎপত্তি অনুযায়ী। খাতার মধ্যে একটু টাইটেল দিয়ে বসে থাকেন, একদম টাইটেল দিয়ে বোর্ডে তাকায় বসে থাকো। উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ। উৎপত্তি, এখন ঠান্ডা লাগে, এখন ঠান্ডা লাগে। জি, রবার্ট অফ করে দিই। ঠান্ডা বাড়াই দিছি, থাকো একটু। খাতার মধ্যে টাইটেল দিছেন উৎপত্তি অনুযায়ী প্রকারভেদ। বৃষ্টি পড়তেছে। ওমা ওমা ওমা, কথা কিসের, কথা কিসের, কথা কিসের? এই যে এখানে গতকালকে কাজ করছে তো উপরে উঠা, এই জন্য একটু পানি পড়তে পারে। হ্যাঁ, উপরে উঠে কালকে কাজ করছে, পানি পড়তে পারে।
এখানে এখনো পোড়াটা ঠিক হয় নাই, উপরে চালটাই কাজ করতেছে। এখানে উঠে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে একজন বসেন, উঠে চলে আসেন একজন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। আচ্ছা, পড়বে না পড়বে না, বসেন বসেন বসেন, একটু তাকাও এদিকে, এইদিকে বাবা, এইদিকে। উপরে কি দেখেন, আমার দিকে দেখেন, একটু শোনো। উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। কথা শোনা যায় পিছনে? কথা শোনা যায়? ওকে। উৎপত্তি অনুযায়ী কয় প্রকার? আমি আপনাকে একটু, মানে আপনি যদি বইটা পড়েন, এই যে প্রকারভেদটা, বই অনেক জটিল ভাষায় লেখা। আপনাকে ক্লাসে এই কনসেপ্টটা ক্লিয়ার করে যাইতে হবে। যদি ক্লিয়ার করে না যান, তাহলে বই পড়ে চোখে সর্ষে বলছে আর কিছুই দেখবেন না। বুঝছেন? আমি আপনাকে অনেক সহজ কনসেপ্টে বুঝাইতেছি উৎপত্তি অনুযায়ী। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, আপনি একটু আমার দিকে তাকায় থাকেন, কিছু লিখবেন না। বলো। একটা জীবের জন্ম শুরু হয় পিতার শুক্রাণু আর মাতার ডিম্বাণু দিয়া। একটা প্রাণী, বলো তোমার আমার জন্ম শুরু হয়েছে আমার পিতার শুক্রাণু আর মাতার ডিম্বাণু দিয়া। একটা উদ্ভিদের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। যৌন জননের ফলে একটা উদ্ভিদের জন্ম শুরু হয় উদ্ভিদের পরাগরেণু, যেটাকে আমরা শুক্রাণু বলতেছি, এবং মাতার ডিম্বাণু দিয়া। তাহলে বলো, একটা উদ্ভিদের জন্ম শুরু হইতেছে, একটু দেখেন এদিকে তাকাবেন। এই যে পিতার শুক্রাণুটা, পরাগরেণুটা এবং মাতার ডিম্বাণুটা মিলিত হইয়া, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হইয়া যে কোষটা গঠন করতেছে, কোষটার নাম হচ্ছে জাইগোট। কি নাম? একটু তাকাও, তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে কোষটা তৈরি হয়, কোষটার নাম কি? জাইগোট। জাইগোটটাকে পুষ্টি দেওয়ার জন্য, জাইগোটটাকে পুষ্টি দেওয়ার জন্য, অক্সিজেন দেওয়ার জন্য, বা জাইগোটটাকে বাঁচায় রাখার জন্য, জাইগোটের চারপাশে থাকে একটা আবরণ। এই আবরণযুক্ত জাইগোটটাকে আমরা বলতেছি উদ্ভিদের বীজ। কি নাম হয়? বীজ। তাহলে বলেন তো, একটা উদ্ভিদের বীজের ভিতরে কি আছে? জাইগোটটা আছে। এই জাইগোটটা ধীরে ধীরে বিভাজন করে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি করবে, তাই না? তাহলে বলেন তো, এই যে এককোষী একটা জিনিস নাম জাইগোট, সে বিভাজন করে তো একটা পূর্ণাঙ্গ গাছের জন্ম দেয়। এই এককোষী জিনিসটা কার ভিতরে আছে? বীজের ভিতরে। বীজ মাটিতে রোপণ করলেই নতুন গাছের জন্ম হয়, তাই না? একটু দেখেন, মনে করেন এই বীজটা আমি মাটিতে রোপণ করছি, মাটির নিচে, একটু তাকাবেন। মনে করি এটা মাটি, এটা নিচেটা হচ্ছে মাটি, উপরেরটা বায়ু। আমি যদি এই বীজটা যখন এই মাটির নিচে রোপণ করি, তখন দেখবেন বীজের এরকম একটা অংশ বের হয়। দেখছেন কখনো? ছোট্ট একটা অংশ বের হয়, আমরা এটা বলি বীজের অঙ্কুরোদ্গম। সিমের বীজে বা লাউয়ের বীজে এটা খুব সুন্দর দেখা যায়, আমের বীজেও দেখা যায়। দেখবেন ছোট্ট একটা কুড়ি বের হয়, তাই না? তারপর ধীরে ধীরে, আমি যদি পরের ছবিটা আপনাকে একটু দেখাই, যে কুড়িটা ধীরে ধীরে বড় হওয়া শুরু করে, এবং বড় হয়ে কুড়িটা ধীরে ধীরে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই যে একটা বীজ, তার কুড়িটা ধীরে ধীরে দুইটা ভাগে ভাগ হইয়া বড় হওয়া শুরু করে। একটা অংশ যায় নিচের দিকে, আর একটা অংশ যায় উপরের দিকে। দেখছেন আশা করি। এই যে চারপাশে আছে বীজের আবরণটা, এই যে চারপাশে বীজের আবরণটা। এরপরের ছবিটা যদি আপনাকে দেখাই, তাহলে দেখেন এই যে বীজটা ধীরে ধীরে, এই যে বীজটা ধীরে ধীরে অনেক বেশি বড় হয়ে মাটি ভেদ করে উপরে উঠে চলে আসে, এবং নিচের দিকে তৈরি হওয়া শুরু করে তার মূলটা, তাই না? এবং খালি বীজের আবরণটা একপাশে পড়ে থাকে। এবং এক সময় এই বীজটা নষ্ট হয়ে যায়, একটা উদ্ভিদ উপরের দিকে গজায়া যায়, এবং নিচে গজায় যায় তার হচ্ছে মূল। ছবিটা কি অনেক কেমন না? উদ্ভিদের জীবন চক্রটা। এই যে তুমি একটা বীজ মাটিতে রোপণ করছো, বীজটা ধীরে ধীরে বড় হইতে হইতে একটা উদ্ভিদের জন্ম দিতেছে, উপরের দিকে জন্ম হইতেছে উদ্ভিদের কাণ্ডটা, নিচের দিকে জন্ম হইতেছে উদ্ভিদের মূল। উদ্ভিদের জীবন চক্রটা এমন কিনা? এমন কিনা? এই যেটা হচ্ছে মূল, উদ্ভিদের মূল। এবার একটু শোনো, বলো তো, এই যে যে উদ্ভিদটা তৈরি হইতাছে, বলো তো এই উদ্ভিদটা কি এক কোষী নাকি বহু কোষী? এটা তুমি খালি চোখে দেখতে পারতাছো না। খালি চোখে যদি দেখো, এটা এক কোষী হবে। যদি এক কোষ হইতো, তাহলে তুমি কখনো খালি চোখে দেখতে পারতা? তাহলে বলেন, যেহেতু অবশ্যই উদ্ভিদটাকে তুমি খালি চোখে এখন দেখতে পারতাছো, তাহলে উদ্ভিদটা কয় কোষী? বহু কোষী। কখনোই কি না, এক কোষী না। কারণ এক কোষী যদি হইতো, তুমি খালি চোখে দেখতে পারতা না, কারণ এতই ছোট হয়ে যেত। একটু বলেন তো, এই যে যে বহু কোষে একটা উদ্ভিদের জন্ম হইছে, কয়টা কোষ থেকে? একটা কোষ থেকে। কোষটার নাম কি? জাইগোট। বলেন তো, একটা কোষ বিভাজন করতে করতে ওই বহু কোষ বিশিষ্ট উদ্ভিদটা জন্ম দিছে না? আমি যদি আপনাকে একটু এই কোষ বিভাজনটা একটু দেখাই, এই প্রসেসটা আমি জাস্ট কোষের আন্ডারে নিয়ে যাব। মানে একটা কোষ কিভাবে বিভাজন করতে করতে বহু কোষ বিশিষ্ট উদ্ভিদটা জন্ম দিছে, একটু কনসেপ্টটা বুঝবেন। মনে করো জাইগোটের ভিতরে এই যে কোষটা, এই যে কোষটা জাইগোটের ভিতরে, আমি একটু এরকম কালার করে দিতেছি, একটু বুঝবেন কনসেপ্টটা। বলো, এই কোষটা একবার মাইটোসিস বা ক্লিভেজ প্রক্রিয়া বিভাজন করিয়া দুইটা কোষ বানায়। এই যে দুইটা কোষ বানাইলো, এই যে দুইটা কোষ বানাইলো, একটু দেখাও। ধরো কথার কথা, উপরের দিকের কোষটা বিভাজন করে বানাবে কাণ্ড, নিচের দিকে কোষটা বিভাজন করে বানাবে মূল। যদি অনেকগুলা কোষ থাকে, অনেকগুলা কোষ ধরে আমি দুইটা দিয়ে বুঝাইতেছি। উপরের দিকে কোষটা তৈরি হয় কাণ্ড, নিচেরটা মূল। একটু দেখেন, আমি যে পরের ছবিটা যাই, উপরের কোষটা বিভাজন করে দুইটা কোষ বানাবে। এই যে একটা কোষ বানাইলো, এই যে একটা কোষ বানাইলো, একটু বুঝবেন। নিচের দিকে কোষটা বিভাজন করে দুইটা কোষ বানাবে, যে এটা এটা বিভাজন করে এই যে একটা কোষ বানাইলো, এই যে একটা কোষ বানাইলো। বুঝছেন ছবিটা?
পরবর্তী ছবিটা যদি যাই, এই দুইটা ঠিক আছে, ধরেন কথার কথা, এই যে এই দুইটা ঠিক আছে, আমি একসাথে পুরোটা মিলিয়ে দিচ্ছি, দুইটা ঠিক আছে। উপরের এই কোষটা বিভাজন করে আবার দুইটা কোষ বানাবে, এই যে উপরের একটা, নিচের এই কোষটা বিভাজন করে আবার দুইটা কোষ বানাবে, এই যে নিচের দুইটা। দেখেন তো ধীরে ধীরে এভাবে যে প্রক্রিয়া লাগাইতে থাকবে না? তাহলে বলো তো, এই যে এভাবেই একটা উদ্ভিদের একটা মাত্র কোষ থেকে কয় কোষ বিশিষ্ট দশা তৈরি হইতেছে? বহু কোষ বিশিষ্ট দশা। কয়টা কোষ থেকে জন্ম শুরু হয়েছে? বলতো, যদি এই কোষটা না থাকতো, উদ্ভিদের এরকম জীবনটা চক্রটা সামনের দিকে অগ্রসর হইতো? একটা উদ্ভিদ কখনো সৃষ্টি হইতে পারতো? তাহলে বলতো, উদ্ভিদের জীবনটা শুরু হয়েছে এই কোষ থেকে না? একটু বলেন তো, এই কোষটা কি করতেছে? বিভাজন করতেছে। কি করতেছে? সে যদি বিভাজিত না হইতো, উদ্ভিদের জন্ম হইতো? তাহলে বলেন তো, এই কোষটা বিভাজন করতেছে, সে একটা ভাজক কোষ না? আমরা ভাজক কোষের সংজ্ঞা দেখাইছিলাম, যে কোষগুলা কি করতে পারে? বিভাজন করতে পারে। তাহলে একটা কি কোষ? ভাজক কোষ। তাহলে এটা একটা ভাজক কোষ, তাই কিনা? বলেন তো, এই ভাজক কোষটা থেকেই একটা উদ্ভিদের জন্ম হয়েছে। একটু বলো তো, একটু বুদ্ধি খাটায় বলো তো, ধরো এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদের মধ্যে কি এই কোষটার আর কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব আছে? নাই। এই কোষটা বিভাজন করতে করতে উদ্ভিদ বানায় ফেলছে, এখন তার আর কোনো কি নাই? অস্তিত্ব নাই। তাহলে আমি কি একটু এটা বলতে পারি, এই কোষটা হচ্ছে এই উদ্ভিদের পিতৃপুরুষ বা মাতৃকোষ বা আদি কোষ। মানে এই উদ্ভিদটার পিতৃ কোষটা হচ্ছে এই কোষটা, বলতে পারি না? যার মানে এই উদ্ভিদটা সৃষ্টি হয়েছে এই কোষ থেকে, কিন্তু এই কোষের বর্তমানে কোনো কি নাই? অস্তিত্ব নাই। তখন আমরা বলতো, এটা ভাজক কোষ না স্থায়ী কোষ? এটা কি কোষ? ভাজক কোষ। কিন্তু এই ভাজক কোষটা অনেক আগে ছিল না? এখন আর কি এই উদ্ভিদ আছে? বলেন তো, ভাজক কোষ মানে মেরিস্টেম। ভাজক কোষ মানে কি? মেরিস্টেম। এটা একদম অনেক আগে ছিল, সরি মেরিস্টেম, এখন কি আর আছে? তখন এই ভাজক কোষটার নাম হয় প্রোমেরিস্টেম। কি মেরিস্টেম? প্রো মানে আদি, প্রোমেরিস্টেম মানে আদিতে যে ভাজক কোষটা থেকে একটা উদ্ভিদের জন্ম হয়েছে, এই ভাজক কোষটার নাম কি? প্রোমেরিস্টেম। লিখবেন না? প্রোমেরিস্টেম ভাজক কোষটাকে আমরা খাঁটি বাংলায় ভাষায় বলি প্রারম্ভিক ভাজক টিস্যু। কি নাম? প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু। তুমি আমাকে একটা কোশ্চেন করতে পারো, ভাইয়া টিস্যু তো একাধিক কোষগুচ্ছ, এখানে কোষ তো একটা, টিস্যু কেমনে হয়? তাই না? আমি তো আপনাকে একটু আগে বলছি যে একটা উদ্ভিদের জীবনচক্র শুরু হয় এটা থেকেই, ঠিক আছে? কিন্তু একটা উদ্ভিদের বীজের ভিতরে অনেক কিছু আছে। এই যে যে চারপাশে একটা বীজের আবরণ দেখাইলাম, ভিতরে ভ্রূণমূল আছে, বীজপত্র আছে, অনেক কনসেপ্ট। আপনার ওদিকে যাওয়ার দরকার নাই, আপনি আপাতত আমাকে একটু বিশ্বাস করে ধরে নেন এটা একটা টিস্যুই। বুঝছেন? আপনার এখন ভিতরে নিয়ে গেলে আপনি উঠে আসতে পারবেন না, ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, বুঝছেন না? অন্ধবিশ্বাস কেন? উপরে লাইট আছে না? লাইট, অন্ধবিশ্বাস কেন হবে? এটা তাকাও, তাহলে বলো, তাহলে বলো আমরা কি পড়তেছি? উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ। তাহলে বলো, উৎপত্তি অনুযায়ী আমরা একটা ভাজক টিস্যুর নাম পাইলাম প্রোমেরিস্টেম। বলো তো, এই প্রোমেরিস্টেমটার উৎপত্তি কোথা থেকে? শুক্রাণু আর ডিম্বাণু থেকে। তাহলে এই ভাজক কোষের উৎপত্তি কোন জায়গা থেকে? শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে একটু বলেন তো, এটা উদ্ভিদের বীজ বা ভ্রূণ না, বা জাইগোট? বীজ, ভ্রূণ, জাইগোট মোটামুটি একই কথা। বলেন তো, তাহলে উদ্ভিদের ভ্রূণীয় দশায় যে ভাজক কোষটা ছিল তার নাম কি? প্রোমেরিস্টেম। মাথায় থাকবে। বা শুক্রাণু ডিম্বাণু থেকে যে ভাজক কোষের উৎপত্তি তার নাম প্রোমেরিস্টেম। বলেন, কয় প্রকার উৎপত্তি অনুযায়ী? তিন প্রকার। আমরা কয়টা পাইলাম? একটা। একটু তাকাও, বলো তো, প্রোমেরিস্টেমটা বিভাজিত হয়েছে, একটু দিকে তাকান, এই যে প্রোমেরিস্টেম কোষটা বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে আরো দুইটা কোষ বানাইছে। বলেন তো, এই কোষটা বিভাজিত হয়ে দুইটা বানাইছে, এই কোষটা বিভাজিত হইয়া দুইটা বানাইছে। বলেন তো, তারা ভাজক কোষ না স্থায়ী কোষ? কেমনে বুঝলেন? কারণ তারাও কি হইতাছে? বিভাজন হইতাছে। প্রোমেরিস্টেম কোষটা বিভাজিত হয়ে প্রথম যে দুইটা কোষ বানাইছে, এই প্রথম এই দুইটা কোষকে আমরা বলি উদ্ভিদের জীবনের প্রাথমিক কোষ বা প্রাইমারি কোষ। তখন এই ভাজক কোষগুলোর নাম হয় প্রাইমারি ভাজক টিস্যু। কি নাম? প্রাইমারির বাংলা কি? প্রাথমিক। প্রাইমারি বা প্রাথমিক। একটু তাকান। এবং এটাকে আমরা ইংরেজিতে বলি 1 ডিগ্রি। কয় ডিগ্রি? 1 ডিগ্রি। মানে একটা সংক্ষিপ্ত রূপ। প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টারশিয়ারি মানে 3 ডিগ্রি, কোয়াটারনারি মানে 4 ডিগ্রি। বুঝছেন? জি জি, একটু তাকান এদিকে। বলেন, তাহলে বলো, এই যে যে প্রাইমারি, একটু তাকাও, প্রাইমারি স্টেম থেকে যে ভাজক কোষগুলো তৈরি হয় তাদের নাম কি? প্রাইমারি বা প্রাথমিক ভাজক কোষ। বলো, উৎপত্তি যে ভাজক টিস্যু কয়টা? তিনটা। আমরা একটা বললাম প্রোমেরিস্টেম, আর একটার নাম প্রাইমারি। বলো একটু এখানে মুখে মুখে বলেন, প্রোমেরিস্টেমের উৎপত্তি ভ্রূণীয়, শুক্রাণু আর ডিম্বাণু থেকে বা ভ্রূণীয় দশায়। শেষ। বলেন, প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি প্রোমেরিস্টেম থেকে। প্রাইমারির উৎপত্তি কোথায়? প্রোমেরিস্টেম। দুজন উৎপত্তি ভিন্ন নাকি আলাদা? ভিন্ন। এবার একটু তাকান, তুমি বলতে পারো, এই যে এই কোষটা বিভাজন করে দুইটা কোষ বানাইছে, যে উপরের কালোটা নিচের সাদাটা, এই কোষটা বিভাজন করে দুইটা কোষ বানাইছে, উপরের সাদাটা নিচের কালোটা, নিচের দিকে মূল তৈরি হইতেছে, উপরের দিকে তৈরি হচ্ছে কাণ্ড। একটু বুঝবেন।
উপরের এই কোষটা আবার বিভাজন করে দুইটা কোষ বানাইতেছে, উপরে কালো নিচে সাদা। তুমি বলতে পারো ভাইয়া সাদাটাকে বিভাজন করে না, এই যে এই জায়গায় যে সাদাটা করছে সাদাটা বিভাজন করে না? হ্যাঁ করতে পারে, কিন্তু আমি এখানে বলছি এখানে সে করতেছে না, তার মানে এটা কি কোষ? স্থায়ী কোষ। গতদিন একটা জিনিস বলছিলাম, ভাজক কোষ থেকে কোন কোষের জন্ম হয়? স্থায়ী কোষ। এই দেখেন একটা ভাজক কোষ সে বিভাজন করিয়া ভাজক কোষই বানাইতেছে, সাথে বানাচ্ছে একটা কি কোষ? স্থায়ী কোষ। সে বিভাজন করে দুইটা স্থায়ী কোষও বানাইতে পারে, মানে এই ভাজক কোষটা বিভাজন করে দুইটা স্থায়ী কোষও বানাইতে পারে, আবার এই ভাজক কোষটা বিভাজন করে দুইটা ভাজক কোষও বানাইতে পারে, আবার এই ভাজক কোষটা বিভাজন করে একটা ভাজক একটা স্থায়ী, যে কোনো কিছু বানাইতে পারে। বুঝছেন? আমি এখানে বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম এই ভাজক কোষ মানে প্রাইমারি ভাজক কোষটা বিভাজন করে একটা ভাজক বানাইলো, একটা স্থায়ী বানাইলো। বুঝছেন? তবে একটু তাকাও। বলো, আমরা ভাজক উৎপত্তির যে ভাজক টিস্যুর দুইটা শব্দ পাইছি, দুইটা নতুন নাম পাইছি, একটা প্রোমেরিস্টেম আর একটা প্রাইমারি। একটু তাকাও। মনে করো এটা একটা উদ্ভিদ, তাহলে বলো তো এই যে উপরের দিকে যে কোষগুলো আছে এগুলো সব প্রাইমারি, এগুলো কি সব প্রাইমারি? কারণ সবার জন্ম হয়েছে কোন জায়গা থেকে? প্রোমেরিস্টেম থেকে। দেখেন প্রোমেরিস্টেমটা বিভাজন হয়েছে প্রাইমারি, প্রাইমারি আবার বিভাজন হয়েছে, প্রাইমারি বানাইছে সাথে স্থায়ী, এই প্রাইমারিটা আবার বিভাজন হয়েছে, স্থায়ী বানাইছে সাথে প্রাইমারি। বলো তো তার পিতা সে, তার পিতা সে, তার পিতা কে? প্রোমেরিস্টেম। তাহলে বলুন তো সে যদি না থাকতো তাদের কোনো অস্তিত্ব থাকতো? তারপরে তো সবার জন্ম হয়েছে কোন জায়গা থেকে? তাহলে একটা কথা মনে রাখবেন, প্রোমেরিস্টেম থেকে যাদের জন্ম হয় তারা সবাই প্রাইমারি। মাথায় থাকবে। একটু তাকাও, একটু তাকান, এই যে দিকে একটু তাকাও, একটু এখানে তাকাবেন। মনে করেন আমি একটা 3D উদ্ভিদ আঁকতেছি, এই যে একটা উদ্ভিদ, আমি উদ্ভিদের কাণ্ডগুলো আঁকতেছি, এটা কোষ, প্রত্যেকটা গোল্লা গোল্লা হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদের কোষ। একটু তাকাও। মনে করো উদ্ভিদের শীর্ষে যে কালো অঞ্চলটা আঁকছি, মনে করো এখানে কিছু ভাজক কোষ আছে, এই যে শীর্ষেরটা, এই যে শীর্ষেরটা ভাজক কোষ আছে। এটা মনে করো একটা উদ্ভিদের হচ্ছে কাণ্ড, এটা একটা উদ্ভিদের কাণ্ড, একটু বুঝবেন। মনে করো এটা মাটি, মাটির নিচে এটা হচ্ছে একটা উদ্ভিদের মূল, একটু বুঝবেন। এই যে স্যার কথা না, আমার চোখ পিছনে দুইটা আছে জানেন এটা? বলেন, এটা মনে করো এটা মূল, মনে করো মূলের শীর্ষে যে ভাজক কোষটা আছে, এই যে এটা, এটা কাণ্ডের শীর্ষটা, ওইটা এটা মূলের শীর্ষের ভাজকটা, এটা সে বিভাজন করে করে মূলটাকে আরো ধীরে ধীরে বড় করবে। কনসেপ্টটা একটু বুঝেন কিন্তু। উদ্ভিদটা কিভাবে বড় হইতেছে, আমার দুই হাতের দিকে তাকান। এই যে একটা কোষ বিভাজন কইরা দুইটা কোষ বানাইছে, দুইটা কোষ ধীরে ধীরে বিভাজন করতে করতে উপরের দিকে কাণ্ড বানাইতেছে, নিচের দিকে মূল বানাইতেছে, দেখছেন? এই যে, তাহলে বলো তো এই যে যে কালো করলাম এই কোষগুলা কি কোষ? ভাজক কোষ। আর সাদা সাদা যেগুলা, সে বিভাজন করতে করতে উপরের দিকে উঠবে, সেই বিভাজন করতে করতে নিচের দিকে যাবে, তাই না? এবার একটু শোনো। মনে করো এটা একটা উদ্ভিদের দেহের গঠন, এটা কাণ্ড, এটা মূল। মনে করো একটা ছাগলে এসে উদ্ভিদের কচি কাণ্ডটা দিছে খাইয়া, হইতে পারে না? বা আপনার রাগ উঠছে, আপনি একটা উদ্ভিদকে দিচ্ছেন দাও দিয়া কুপ, হইতে পারে না? তাহলে বলো তো উদ্ভিদটা এই অঞ্চলটা, উদ্ভিদটার এই অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হয়েছে না? হয়েছে কিনা তুমি একটু বাস্তবিক ধারণাটা বলো তো। উদ্ভিদের এই অঞ্চলটা যে ক্ষতিগ্রস্ত হইলো, উদ্ভিদ যতদিন বাইচা থাকবে ততদিন কি অঞ্চলটা এমনই থাকবে? এমনই থাকবে, নাকি ধীরে ধীরে ক্ষতস্থানটা পূরণ হওয়া শুরু করবে? ধীরে ধীরে ক্ষতস্থানটা পূরণ, এটা কিন্তু বাস্তবিক কথা, হয় কি হয় না? তাহলে বলো তো এখানে তো সবই স্থায়ী টিস্যু, তাহলে ক্ষতস্থানটা পূরণ হবে কিভাবে? আশেপাশে সবই কি স্থায়ী, তারা কি কোষ বিভাজন করতে পারবে? কিন্তু বাস্তবিক ধারণা কি বলে, এই অঞ্চলে কোষ বিভাজন হয় আর ক্ষতস্থানটা ধীরে ধীরে পূরণ হয়। তাহলে যখনই উদ্ভিদ আঘাতপ্রাপ্ত হয় তখনই তার আশেপাশের কিছু স্থায়ী টিস্যুর কোষগুলো এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তারা বিভাজন করা শুরু করে। বলতো এই যে আঘাতপ্রাপ্ত হওয়ার এই যে কোষগুলা, এই যে গোল্লা গোল্লা কোষগুলা, এখন তারা কি করা শুরু করলো? বিভাজন করা শুরু করলো। তাদের মধ্যে চলে আসছে সাইক্লিন সিডিকে নামক একটা যৌগ, নাম শুনছেন? না শুনলে নাই, কোষ বিভাজন করাইছিলাম। এই সাইক্লিন সিডিকে আসার ফলে তারা কি করা শুরু করলো? বিভাজন করা শুরু করলো। বলতো তাহলে এই স্থায়ী টিস্যুগুলো এখন কি টিস্যু হয়ে গেছে? ভাজক টিস্যু। কারণ তারা কি করা শুরু করছে? একটা উদ্ভিদ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন তার আশেপাশে স্থায়ী টিস্যুগুলো এখন বিভাজন করা শুরু করছে, তার মানে তারা এখন কি হয়ে গেল? ভাজক টিস্যু। তাহলে বলেন তো এই ভাজক টিস্যুর জন্ম কোন জায়গা থেকে? স্থায়ী টিস্যু থেকে। বলো এই ভাজক টিস্যুগুলো জন্ম কোন জায়গা থেকে? যদি কোনো ভাজক টিস্যুর জন্ম স্থায়ী টিস্যু থেকে হয় তখন আমরা ওই ভাজক টিস্যুগুলোকে বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। কি ভাজক টিস্যু? তাহলে বলেন ভাজক টিস্যু সাধারণত তিনটা জায়গা থেকে জন্ম নেয়, একটু মুখে মুখে শেষ করেন। শুক্রাণু ডিম্বাণু থেকে বা ভ্রূণীয় দশায় এক ধরনের ভাজক টিস্যু জন্ম নেয়, নাম কি? প্রোমেরিস্টেম। আর উদ্ভিদের শরীরে পাওয়া আরেক ধরনের ভাজক টিস্যুর জন্ম হচ্ছে প্রোমেরিস্টেম থেকে, তাদের নাম কি? প্রাইমারি। আবার একটা উদ্ভিদ যখন আঘাতপ্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন উদ্ভিদের এক ধরনের ভাজক টিস্যু আছে যারা স্থায়ী টিস্যু থেকে জন্ম নেয়, স্থায়ী টিস্যুটা চেঞ্জ হয়ে ভাজক টিস্যু বানিয়ে দেয়, তখন ভাজক টিস্যুগুলো বিভাজন করতে করতে এই ক্ষতস্থানটা ধীরে ধীরে পূরণ করে ফেলে। বলো স্থায়ী টিস্যু থেকে যে সকল ভাজক টিস্যুর জন্ম হয় তাদের নাম কি? সেকেন্ডারি ভাজক টিস্যু। বুঝছেন? হ্যাঁ। আহ
একটা কথা হচ্ছে মানুষ মানে গুপ্ত, কথাটা কি বুঝেন? আপনি 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 আজকে সুযোগ পাইলে, আপনাকে যদি আজকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতাম, আপনি আজকে সুযোগ পাইলে আপনিও এরকমই করতেন। আপনিও টাকা মারামারি করতেন, দুর্নীতি করতেন, হ্যাঁ, ঘুষ খাইতেন, সুদ নিতেন, সবই আপনি করতেন। আপনি শুধু সুযোগ পাইতেছেন না, বুঝছেন? সুযোগ পাইলে আপনি করতেন। তো এটাই, এই অঞ্চলের কোষগুলা বিভাজনের সুযোগ পাইতেছিল না। তাদের এখানে সাইক্লিন সিডিকে নাই, কিন্তু যখনই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের মধ্যে বাহ্যিক উদ্দীপনার কারণে এবং গ্রোথ ফ্যাক্টরের কারণে চলে আসছে সাইক্লিন সিডিকে, তখনই তারা বিভাজন করা শুরু করছে। এটা অনেক ডিপ কনসেপ্ট, আপনার মাথায় লাগবে না, বুঝছেন? এটা তাকাও, তাহলে বলেন। আমি আমি এই পাশটা একটু মুছতেছি, লিখবেন না, হ্যাঁ? এই পাশটা লাগবে না আপনাদের, আমি এটা একটু মুছতেছি জাস্ট। বলো তাহলে, উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যু কয় রকম? বলো একটা ভাজক টিস্যুর নাম। প্রোমেরিস্টেম। কি মেরিস্টেম? প্রোমেরিস্টেম। বলো উৎপত্তি অনুযায়ী একটা ভাজক টিস্যুর নাম। প্রাইমারি। কি নাম? প্রাইমারি মানে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। বলো আরেকটার নাম। সেকেন্ডারি। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যু কয় রকমের? 3 রকমের। একটু খাতার মধ্যে লিখেন। উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যুর 3 রকম। আগে লিখেন, তারপর ছবিগুলো তুলবেন। আগে ছবি তুলে ফেলছেন? তোলেন, ছবি তোলেন। এটা লাগবে না বাবা, শুক্রাণু আর ডিম্বাণু, এটা লাগবে না, আমি তো সংজ্ঞা লিখেই দিব, তখন এমনি মনে থাকবে। ম্যাডাম, ওই কি ভুল করছেন কয়টা? 80টা। আপনার খাতা দেখা, হ্যাঁ আমি আকাশ থেকে পড়ছি ঠাস করে। হ্যাঁ ভাইয়া, ঠান্ডা লাগে। আর যারা পরীক্ষা দিচ্ছেন না, যারা তো 60 এরকম পাবেন, তারা তো হাসপাতালে যাবেনি, জানা কথা, আমি পাঠাবো। আর যারা পরীক্ষা দিচ্ছেন না, হ্যাঁ, তাদের কবর এই দুনিয়াতে হবে না। আমি জানি না, মনে নাই। হ্যাঁ স্যার, আপনি 65 পাইছেন না, 55 না 65, কত জন পাইছেন? জি, জি, আপনি মনে হয় 57 পাইছেন। এই যে আপনাদের দুইজনের জন্য আমি এটা ভাঙবো, এটা আপনাদের দুইজনের জন্য ফিক্স। বাকিদের জন্য টিবিয়া। টিবিয়া কই আমার? ওমা, টিবিয়া কেউ নিয়ে গেছে নাকি? তোলা হয়েছে? প্রোমেরিস্টেমের সংজ্ঞাটা লিখবেন, পরীক্ষায় আসে, বইয়ের সংজ্ঞাটা বল দেয়া। বইয়ের সংজ্ঞাটা বল দেয়া, প্রোমেরিস্টেমের সংজ্ঞাটা লিখবেন তাড়াতাড়ি। বইয়ে কিন্তু বল দেয়া সংজ্ঞাটা, তাড়াতাড়ি লিখেন। জি, কি দিব? হ্যাঁ, 25 দিয়ে দেখতেছি। প্রোমেরিস্টেমের সংজ্ঞাটা লিখবেন তাড়াতাড়ি। লিখো প্রোমেরিস্টেম। উৎপত্তি অনুযায়ী 3 প্রকার, তোমাকে টাইটেল দেন প্রোমেরিস্টেম। লিখো, লিখো উদ্ভিদের শুক্রাণু থেকে। লিখেন, লিখেন, আমার বিশ্বাস করার কোনো দরকার নেই, লিখেন। হ্যাঁ, খাতা পাইলে বিশ্বাস হবে। দেখো, উদ্ভিদের ভ্রূণীয় দশায়, উদ্ভিদের ভ্রূণীয় দশায়, বই কিন্তু সংখ্যাটা বল দেওয়া, আমার সংখ্যাটা অবশ্যই তুলে নিয়ে যাবা। প্রোমেরিস্টেম ভাজক টিস্যু, উৎপত্তি অনুযায়ী তাড়াতাড়ি। উদ্ভিদের ভ্রূণীয় দশায়, ব্র্যাকেটে লিখবেন পরাগরেণু ও ডিম্বাণু হতে। উদ্ভিদের ভ্রূণীয় দশায় ব্র্যাকেটে লিখবেন পরাগরেণু ও ডিম্বাণু থেকে, ব্র্যাকেট ক্লোজ। উদ্ভিদের ভ্রূণীয় দশায় ব্র্যাকেটে লিখবেন পরাগরেণু ও ডিম্বাণু থেকে যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয়, মানে ভ্রূণীয় দশায় যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয়। ওমা, মানে জিনে বল করে, হঠাৎ করে হাসে, হঠাৎ করে হাসে, কি জানি না, কনসেপ্ট উৎপত্তি হয়, তাদেরকে প্রোমেরিস্টেম, তাদেরকে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। যে সকল টিস্যুর উৎপত্তি হয় বলে, যে সকল কি উৎপন্ন হয়। উদ্ভিদের ভ্রূণীয় দশায় যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয় তাদেরকে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। লিখছেন? বলে লিখেন প্রাইমারি। বইয়ের সংখ্যাটা বল দেওয়া, কিন্তু বারবার বলতেছি, বইয়ের সংখ্যাটা বল দেওয়া, প্রাইমারি। লিখো প্রাইমারি। প্রোমেরিস্টেম থেকে, প্রোমেরিস্টেম থেকে যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয়, প্রোমেরিস্টেম থেকে, স্যার খাতা কই? হ্যাঁ লিখেন। প্রোমেরিস্টেম থেকে যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয় তাদেরকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। দ্রুত দ্রুত, স্পিড বাড়ান, হাত দিয়ে লিখবেন।
তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। প্রাইমারি স্টেম থেকে যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয় তাদেরকে কি বলি? প্রাইমারি। লিখছেন? লিখো। প্রাইমারি থেকে সেকেন্ডারি না, স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি। লিখেন সেকেন্ডারি সংজ্ঞা লিখো। স্থায়ী টিস্যু থেকে যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয় তাদেরকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। স্থায়ী টিস্যু থেকে, আমি এটা মুছলাম। স্থায়ী টিস্যু থেকে যে সকল ভাজক টিস্যুর উৎপত্তি হয় তাদেরকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। যদি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলবেন তো। যদি কনসেপ্টটা বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো। মনে করো আমি একটু উদ্ভিদ দেখতেছি, গরম লাগে। মনে করো একটা উদ্ভিদ থাকতেছে, উপরে একটা কাণ্ড, নিচেরটা মূল। এদিকে এদিকে এদিকে, আরে বাবা এইদিকে। লেখা হয় নাই? স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি, তারা সেকেন্ডারি। একটু তাকাও। এই যে আমি একটা উদ্ভিদ আঁকছি, ধরো উপরের দিকে কাণ্ড, নিচেরটা হচ্ছে মূল। এটা মাটি, হ্যাঁ? বলো তো তাহলে যে মূল কাণ্ডের শীর্ষে যে টিস্যুটা আছে এটা কি ছিল? ভাজক টিস্যু। এটা প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। বলেন, মূল কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু গুলো ছিল এগুলো ছিল প্রাইমারি। যে বিভাজন করতে করতে সে উপরের দিকে উঠতেছে, তাই না? প্রাইমারি স্টেম থেকে, যে মনে করেন প্রাইমারি স্টেম ছিল, বিভাজন করতে করতে সে উপরের দিকে উঠতেছে, তাহলে এটা কি? প্রাইমারি। আবার নিচে ওই যে বিভাজন করতে করতে নিচের দিকে যাইতেছে, তাহলে এটাও কি? প্রাইমারি। তাহলে বলেন তো মূল কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে সেটা। এবার এটা বলো তো, মনে করো এই যে পাশে একটা ভাজক টিস্যু আছে যেটা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে, ওই যে ওইখানে তাকান, পাশে একটা ভাজক টিস্যু, যেটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে? স্থায়ী। তাহলে এটা কি? সেকেন্ডারি। তাহলে বুঝছেন প্রাইমারি সেকেন্ডারি বুঝছেন? তাহলে বলো মূল কাণ্ডের শীর্ষে যেটা থাকে প্রাইমারি, পাশে কোনোটা থাকলে সেকেন্ডারি। পাশে থাকলে কোন জায়গা থেকে তৈরি হয়েছে? স্থায়ী টিস্যু থেকে। বোঝা গেল? একটু তাকান। আমরা শেষ করলাম কি অনুযায়ী প্রকারভেদ? উৎপত্তি অনুযায়ী। বাকিটা অনেক সহজ, খাতার মধ্যে টাইটেল দেন অবস্থান অনুযায়ী প্রকারভেদ। অবস্থান অনুযায়ী বলো, অবস্থান অনুযায়ী ভাজক টিস্যু 10 প্রকার, তাই না? অবস্থান অনুযায়ী কয় প্রকার? প্রত্যেকটা ভাগে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। তাহলে অবস্থান অনুযায়ী কয় প্রকার? 3 প্রকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, তারপর লিখবেন। লিখেন না। এদিকে একটু, লাস্ট বেঞ্চ এদিকে। অবস্থান অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুগুলা কোথায় অবস্থান করে উদ্ভিদের? বলা হয়ে থাকে যে সকল ভাজক টিস্যু উদ্ভিদের শীর্ষে অবস্থান করে, হয় কাণ্ডের শীর্ষে, না হলে মূলের শীর্ষে, না হলে পাতার শীর্ষে। মনে করি এদিক দিয়ে একটা পাতা বেরোইছে, কথার কথা, এই যে পাতার শীর্ষে অবস্থান করতেছে, পাতাটাকে বড় করতেছে। ভাজক টিস্যুর অবস্থানটা কোথায়? মূলের শীর্ষে নাকি কাণ্ডের শীর্ষে নাকি পাতার শীর্ষে? মানে যে সকল ভাজক টিস্যু যে কোনো কিছুর শীর্ষে অবস্থান করে, আমরা ওই ভাজক টিস্যু গুলাকে বলি শীর্ষক ভাজক টিস্যু। কি ভাজক টিস্যু? তাহলে বলো, মূলের শীর্ষে আছে শীর্ষক ভাজক টিস্যু, কাণ্ডের শীর্ষে আছে শীর্ষক ভাজক টিস্যু, পাতার শীর্ষে যে ভাজক টিস্যু গুলো আছে নাম কি? শীর্ষক। তাহলে একটু বলেন তো, এই যে যে ভাজক টিস্যুটা আছে এই ভাজক টিস্যুটার নাম কি হয়? শীর্ষক ভাজক টিস্যু। কি নাম? তাহলে বলো অবস্থান অনুযায়ী একটা ভাজক টিস্যুর নাম কি? শীর্ষক ভাজক টিস্যু। বলেন তো একটু কষ্ট করে, শীর্ষক ভাজক টিস্যুটা উৎপত্তি অনুযায়ী কি হয়? প্রাইমারি। বলেন তার উৎপত্তি অনুযায়ী কি হয়? বলেন তো, তারা শীর্ষে অবস্থান করতেছে, তাদের কাজটা কি? যদি কাণ্ডের শীর্ষে অবস্থান করে তাহলে কাণ্ডের দৈর্ঘ্যটা বাড়াবে। যে মূলের শীর্ষে অবস্থান করে তাহলে মূলের দৈর্ঘ্যটা বাড়াবে, যে বিভাজন করতে করতে সামনের দিকে যাবে। যদি পাতার শীর্ষে অবস্থান করে তাহলে পাতার দৈর্ঘ্যটা বাড়াবে। তাহলে তাদের কাজ কি? যে কোনো কিছুর কি বৃদ্ধি? দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে বলেন শীর্ষস্থ ভাজক টিস্যুর কাজ কি করা? দৈর্ঘ্য বৃদ্ধি। বুঝছেন? একটু তাকাও। একটু একটু এদিকে তাকাবেন। বলতো এই উদ্ভিদটার এই যে ভাজক টিস্যু গুলা, এই প্রাইমারি স্টেম থেকে জন্ম নিয়ে নিয়ে উপরের দিকে উঠছে না? বলতো প্রাইমারি স্টেম থেকে কাদের জন্ম হয়, প্রাইমারি নাকি সেকেন্ডারি? কথাটা মাথায় ঢোকান। এই যেটা ধরো প্রাইমারি স্টেম ছিল এখন আর নাই, বলো প্রাইমারি স্টেম থেকে কাদের জন্ম হয়, প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। একটু তাকাও, আমি এটার একটু বিভাজনটা দেখে, যে প্রাইমারি স্টেম ছিল, এই যে প্রাইমারি স্টেম ছিল, সে বিভাজন করতে করতে এই যে উপরের দিকে হচ্ছে নিচের দিকে। পরের ছবিটা এই যে উপরের দিকে, এই যে দেখেন নিচের দিকে দুইটা, তাই না? পরের ছবিটা এই যে উপরের দিকে দুইটা, নিচের দিকে আরো কয়টা অ্যাড হবে? দুইটা। এই যে উপরের দিকে দুইটা, নিচের দিকে আবার দুইটা। এরকম কিনা? তাহলে বলতো শীর্ষের যে যে কোষগুলো আছে এগুলা কি কোষ? ভাজক। তারা প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। কারণ কোন জায়গা থেকে জন্ম? প্রাইমারি স্টেম থেকে। আমি যদি 3D ছবি দেখাই, এখানে তো একটা কোষের লেয়ার দেখেছি, যদি অসংখ্য কোষের লেয়ার দেখাই তাহলে ছবিটা অনেক তেমন হবে না? এই যে অনেক তেমন হবে। এই যেগুলো প্রাইমারি, এটা প্রাইমারি। আমি আরেকটা কোষের লেয়ার দেখাইতেছি, একটু তাকাবেন। তাহলে বলে যে শীর্ষে যে কোষগুলো আছে এগুলা কি? প্রাইমারি। কারণ তাদের জন্ম কোন জায়গা থেকে? প্রাইমারি স্টেম থেকে। মাঝে মধ্যে এমন হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন কনসেপ্টটা, হ্যাঁ, একটু এটা শুনবা। মাঝে মধ্যে এমন হয়, খুব বেশি ক্ষেত্রে না, খুব কম ক্ষেত্রে এমন হয় যে প্রাইমারি স্টেম থেকে জন্ম নিছে, এখানে কয় সারি কোষ দেখেছি আপনাকে? 3 সারি। ধরেন 3 সারি কোষের মধ্যে মাঝের যে ভাজক কোষটা আছে সে
এই যে এই পর্যন্ত আইসে আর বিভাজন করতে পারলো না, এই যে এই পর্যন্ত আইসে সে থাইমা গেছে, ধরে নেন এই যে এই পর্যন্ত আইসে সে থাইমা গেছে, সে উপযুক্ত উদ্দীপনার অভাবে সে আর বিভাজন করতে পারছে না। মাঝে মধ্যে এমন হয় না যে মিছিলে গেছে, সামনের একটা সারি অনেক আগে, মাঝখানে গ্যাপ, আবার পিছনে কয়েকজন পরে রয়েছে। মনে করে যে দুইজন মিছিল করতে করতে তিনজন সামনের দিকে আগাইতেছে, দুইজন অনেক বেশি আগাই গেছে, আরেকজন কোথায় পড়ে আছে, পিছনে মাঝে পড়ে আছে। এরকম হয় মাঝে মধ্যে উদ্ভিদেরও। এই তিনটা কোষ একসাথে বিভাজন করতে করতে উপরের দিকে উঠতেছে। তিনটা কোষের জন্ম কোন জায়গা থেকে? প্রোমেরিস্টেম থেকে। তিনটা কোষ বিভাজন করতে করতে উপরের দিকে যাচ্ছে, কিন্তু একটা কোষ উপযুক্ত উদ্দীপনার অভাবে সে আর বিভাজনটা করতে পারলো না, বিভাজনটা তো থামাই দিল এই জায়গায়। বাকিগুলা বিভাজন করতে করতে উপরের দিকে উঠে গেছে। বলেন তো এই কোষটা প্রাইমারি নাকি সেকেন্ডারি? এই কোষটা প্রাইমারি, কারণ জন্ম কোন জায়গা থেকে? প্রোমেরিস্টেম থেকে। তাহলে প্রোমেরিস্টেম থেকে যাদের জন্ম হয় সবাই প্রাইমারি, যে সে শুধু একটু পিছায় আছে, তাই না? বলেন তো তাদের আশেপাশে, এই কোষটার আশেপাশে সবাই কি টিস্যু? স্থায়ী টিস্যু। এই যে এইটার আশেপাশে সবাই কোন টিস্যু? স্থায়ী টিস্যু, তাই না? বলো দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে একটা কোন টিস্যু আছে? ভাজক টিস্যু। তাহলে এই টিস্যুর অবস্থানটা বলেন দুইটা স্থায়ী টিস্যুর মাঝে বা স্থায়ী টিস্যুর মাঝে। তখন আমরা এরকম টিস্যুগুলাকে বা এরকম ভাজক টিস্যুগুলাকে অবস্থান অনুযায়ী বলি নিবেশিত ভাজক টিস্যু। কি নাম? নিবেশিত, মানে দুইটার মাঝে অবস্থান করতেছে। ইংরেজিতে বলি ইন্টার ক্যালারি। বলেন তো ইন্টার মানে? দুইয়ের মাঝে। ইন্টার মানে? ক্যালারি মানে স্তর। দুইটা স্থায়ী টিস্যুর কোষের স্তরের মাঝে অবস্থান করতেছে যে ভাজক টিস্যুটা, তার নাম হয় নিবেশিত বা কি ক্যালারি? ইন্টার ক্যালারি। তাহলে বলো এটা শীর্ষক, এটার নাম কি? শীর্ষক। এটার নাম কি? নিবেশিত বা ইন্টার ক্যালারি। বলেন তো নিবেশিত ভাজক টিস্যুগুলো প্রাইমারি হয় নাকি সেকেন্ডারি হয়? প্রাইমারি হয়, কারণ জন্ম কোন জায়গা থেকে? প্রোমেরিস্টেম থেকে। শুধু সে বিভাজন করতে পারলো না বিদায় এই জায়গায় আটকে আছে স্থায়ী টিস্যুর মাঝে। বুঝছেন? একটু বলো তো, একটু তাকান, একটু তাকান, বলো নিবেশিত ভাজক টিস্যুগুলো কি হয়? প্রাইমারি। একটু তাকান, আপনাকে একটা বাস্তবিক উদাহরণ দেয় নিবেশিত ভাজক টিস্যুর। ভাস দেখছেন তো, তাই না? খাইছেন অনেক। এই যে মনে করেন ভাস, বলো তো ভাসের যে গিট গুলো আছে এগুলোর নাম হচ্ছে পর্বমধ্য। কি মধ্য? পর্বমধ্য। মাঝে মধ্যে দেখবেন কোন কোন সিজনে, বলতো ভাজক টিস্যু গুলো তো বাসের শীর্ষে অবস্থান করতেছে, তাই না? এই জায়গায়। তাহলে আশেপাশে যা আছে সব স্থায়ী। মাঝে মধ্যে দেখবেন বাসের পর্বমধ্য থেকে একটা কঞ্চি জন্মাইছে, দেখছেন না? তাহলে বলো এখানে তো কোনো ভাজক টিস্যু ছিল না, তাহলে কঞ্চি কোন জায়গা থেকে জন্মাইলো? স্থায়ী টিস্যু থেকে। স্থায়ী টিস্যু বিভাজন করতে পারে? বিভাজন তো করতে পারে না। তাহলে মনে রাখো এই যে বাঁশের গিট গুলার মধ্যে কিছু নিবেশিত ভাজক টিস্যু আটকা পড়ছে। কোথায়? এই যে গিট গুলার মধ্যে এই জায়গায় যে কিছু ভাজক টিস্যু আছে যার নাম কি? এই যে উপরেও স্থায়ী নিচেও স্থায়ী, মাঝে তারা আটকা পড়ছে। এই ভাজক টিস্যু গুলা বিভাজন করে এই জায়গায় একটা কঞ্চি বানাইতেছে বাঁশের। বুঝছেন? তাহলে বলেন উদ্ভিদের পর্ব মধ্যে, এগুলোর নাম কি মধ্য? পর্ব মধ্য। বলো উদ্ভিদের পর্ব মধ্যে কোন ভাজক টিস্যু থাকে? নিবেশিত। খাঁটি বাংলায় শেষ। বলো উদ্ভিদের পর্ব মধ্যে কোন ভাজক টিস্যু থাকে? নিবেশিত। যে বাঁশ বলেন, আখ বলেন, ভুট্টা বলেন, তাদের যে পর্ব মধ্য গুলো আছে এখানে কোন ভাজক টিস্যু থাকে? নিবেশিত। বুঝছেন? তাহলে বলেন নিবেশিত ভাজক টিস্যু কোথায় থাকে? উদ্ভিদের পর্ব মধ্যে। উদ্ভিদের পর্ব মধ্য। নগ্নবীজি আবৃতবীজি যারা পড়ছেন তারা জানেন যে বাঁশ একটা ঘাস জাতীয় উদ্ভিদ, তাই না? পোয়াসি গোত্রের। তাহলে বলো ঘাস জাতীয় উদ্ভিদের, মানে বাঁশ হচ্ছে একটা ঘাস জাতীয় উদ্ভিদ। ঘাস, ঘাস জাতীয় উদ্ভিদের পর্ব মধ্যে কোন ভাজক টিস্যু থাকে? এই জন্য বইটা পড়ে কনফিউশন হবেন না, বইয়ে লেখা আছে ঘাস জাতীয় উদ্ভিদের পর্ব মধ্যের মধ্যে নিবেশিত থাকে। এখন ঘাস কোনটা? এই যে বাঁশ, কারণ পোয়াসিতে পড়ে আসছি। বুঝছেন? ওকে। তাহলে বলো উৎপত্তি যে কয় রকম, সরি অবস্থান যে কয় রকম পাইছি? দুই রকমের, একটা শীর্ষক আর একটা ইন্টারক্যালারি বা নিবেশিত। একটা বাদ পড়লো না, একটু আসেন বলো তো কোনটা? এই যেটাই নিবেশিত, যেটাই নিবেশিত। একটু তাকান তো, বলতো এই যে যে ভাজক কোষগুলা, এই যে এদিকে তাকান, এই যে যে ভাজক কোষগুলা তাদের জন্ম কোন জায়গা থেকে? স্থায়ী টিস্যু থেকে। বলতো তারা উদ্ভিদের পাশে অবস্থান করতেছে না? তাদের নাম ওই পার্শ্বীয় ভাজক টিস্যু। কি ভাজক টিস্যু? পার্শ্বীয়। তাহলে বলেন অবস্থান অনুযায়ী আরেকটা ভাজক টিস্যুর নাম আমি এই জায়গায় লিখতেছি, বলেন নাম কি হয়? পার্শ্বীয় ভাজক টিস্যু। তার উদ্ভিদের কোথায় অবস্থান করে? শীর্ষেও না, মাঝেও না, একদম উদ্ভিদের পাশে হয়, এই পাশে নাহলে এই পাশে। বলো তাদের নাম হয় কি ভাজক টিস্যু? বলেন তো একটু বুদ্ধি খাটায়, তারা প্রাইমারি হয় নাকি সেকেন্ডারি হয়? তারা কি হয়? কারণ তাদের জন্ম কোন জায়গা থেকে? প্রোমেরিস্টেম থেকে, সরি স্থায়ী টিস্যু থেকে। স্থায়ী টিস্যু থেকে। একটু তাকান, আমি এটা মুছতেছি। বলো এই দুইটা কি? শীর্ষক। এই দুইটা কি? এটা নিবেশিত। আবার বলো এটা শীর্ষক, এটা নিবেশিত। ধরো এই পাশে একটা আছে, এই যে এই পাশে, এই পাশে, তাহলে এগুলোর নাম কি হয়? পার্শ্বীয়। আমি একটু সুন্দর করে এঁকে আপনাকে দেখাই, আপনাকে বুঝতে হবে এটা। একটু তাকাও, মনে করো এটা একটা উদ্ভিদ, এই যে যেখানে তাকান, এই যে দুই পাশে দুইটা আছে, বলো তারা কি?
পার্শ্বীয়, এটা শীর্ষক, এটা শীর্ষক, এটা পার্শ্বীয়। মনে করেন এই যে দুইটা সাইড টিস্যুর মাঝে একটা আছে, এটার নাম কি? নিবেশিত। আমি পার্শ্বীয় গুলো আপনাকে একটু দেখা, একটু কনসেপ্টটা বুঝবেন। হ্যাঁ, একটু কঠিন কনসেপ্ট, আমি একটু সহজ করে দেই। আমি যদি উদ্ভিদটাকে এই বরাবর কাটি এবং উপর থেকে যদি আপনি দেখেন উপর থেকে, তাহলে এরকম একটা ভিউ দেখতে পারবেন উদ্ভিদের প্রস্থচ্ছেদ, তাই না? বলো, এই উদ্ভিদের প্রস্থচ্ছেদ থেকে যে চারপাশে কিছু ভাজক টিস্যু আছে, যে ভাজক টিস্যু গুলা নাম কি? পার্শ্বীয় ভাজক টিস্যু। চারপাশে যে ভাজক টিস্যু গুলো আছে নাম কি? পার্শ্বীয়। তাদের জন্ম কোন জায়গাতে হয়েছে? স্থায়ী টিস্যু থেকে। কোন জায়গা থেকে? স্থায়ী টিস্যু থেকে। এই যে আমি যে উপর থেকে কাটছি, এই যে পাশে দেখতে পারতেছেন, পাশে যে উপর থেকে কাটলাম, এই যে পাশে যেগুলো আছে এগুলো কি? পার্শ্বীয়। আমি দুই পাশ দেখাইছি, ওই পাশে আছে, এই পাশে আছে, থ্রি রাখলাম না আর কি। বুঝছেন ছবিটা? একটু তাকাও। পার্শ্বীয় ভাজক টিস্যুর দুইটা নাম আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে একটু বলি, বলো তো, উদ্ভিদের চারপাশে একটা চামড়া বা বাকল আছে না? এই যে আমি চামড়া বা বাকলটা একটু লাল করে রাখতেছি, মনে করো এটা চামড়া বা বাকল। উদ্ভিদের চামড়া বা বাকলকে বায়োলজির ভাষায় আমরা কর্ক বলে ডাকি। কি নাম? তাহলে চামড়া বা বাকল মানে কর্ক। এই কর্ক গুলা তৈরি করে, মানে এই চামড়া বা বাকলটাকে তৈরি করে এই পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষগুলা পরিবর্তন হয়ে বা বিভাজন হইয়া। একটু মনোযোগ দিয়ে শুনবেন। উদ্ভিদের চারপাশে যে চামড়া বা বাকলটা আছে, এই বাকলটা তৈরি করে এই পার্শ্বীয় ভাজক টিস্যুগুলা। কারণ স্থায়ী টিস্যু কখনো কোনো কিছু তৈরি করতে পারবে? কখনোই না। তাহলে চামড়া বা বাকল তৈরি করে কারা? পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষগুলা। আপনাকে একটা শব্দ শেখাই, বায়োলজিতে একটা শব্দ পাবেন, কেমবিয়াম। কি নাম? কেমবিয়াম। কেমবিয়াম হচ্ছে কিছু কোষ, যে কোষগুলা পরিবর্তন হয়ে অন্য কোষ বানাইতে পারে। মনে রাখবেন, সি ফর কেমবিয়াম, সি ফর চেঞ্জ, মাথায় থাকবে। তাহলে যে কোষগুলা পরিবর্তন হয়ে অন্য কোনো কিছু বানাইতে পারে, ওই কোষগুলোর নামে কি? কেমবিয়াম। এটা নিয়ে সামনে আমরা ডিটেল আলোচনা করবো, আপাতত পড়ার কোনো দরকার নেই। তাহলে মনে করো কেমবিয়াম হচ্ছে একটা কোষের নাম। একটু শোনেন, কেমবিয়াম কিসের নাম? একটা কোষের নাম, যে কোষগুলা পরিবর্তন হয়ে অন্য কোনো কোষ বানাইতে পারে। তাহলে একটু বলো তো, আমি একটু আগে বলছি পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষগুলা পরিবর্তন হইয়া কি বানায়? বাকল বা কর্ক। পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষগুলা পরিবর্তন হয়ে বানায় বাকল বা কর্ক। আবারও একটু মাথার মধ্যে ঢোকান, পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষগুলা পরিবর্তন হয়ে বানায় বাকল বা কর্ক। তাহলে কি আমি এই পার্শ্বীয় ভাজক টিস্যুটাকে ক্যাম্বিয়াম নামে ডাকতে পারি? পারি না, কারণ তারা পরিবর্তন হয়ে কি বানাইলো? কর্ক। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুর অপর নাম কি হয়ে যায়? ক্যাম্বিয়াম। আর তারা কি বানাইলো? কর্ক। তখন পার্শ্বীয় ভাজক টিস্যুটাকে আমরা সাধারণত কর্ক ক্যাম্বিয়াম নামে ডাকি। কি ক্যাম্বিয়াম? তাহলে বলেন, পার্শ্বীয় ভাজক টিস্যুর একটা অপর নাম আছে, কি ক্যাম্বিয়াম? কর্ক ক্যাম্বিয়াম। একটু তাকান, আমরা নেক্সট দিন যদি ডিটেল আলোচনা করবো। আমাকে একটু 5 মিনিট, 2 মিনিট টাইম দেন, আমি শেষ করে দিচ্ছি। একটু তাকাও, বলো এগুলা কি? পার্শ্বীয় ভাজক টিস্যু। লিখবেন না, আপনাকে আমি নেক্সট দিন দেখাবো। পার্শ্বীয় ভাজক টিস্যুর আশেপাশে অবস্থান করে জাইলেম আর ফ্লোয়েম। মনে করেন এটা জাইলেম, এটা ফ্লোয়েম। এই যে জাইলেম ফ্লোয়েম, এই যে জাইলেম ফ্লোয়েম। নেক্সট দিন দেখাবো আমি ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম, এই যেগুলা। একটু তাকাও, আমি আপনাকে নেক্সট দিন এটা ডিটেল পড়াবো। বলো, এটা জাইলেম, এটা ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা একত্রে, এই যে জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা একত্রে বলি উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। কি বান্ডেল? এই যে জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা একত্রে কি বলি? ভাস্কুলার বান্ডেল। বান্ডেল মানে কি রে? গুচ্ছ। বান্ডেল মানে কি? গুচ্ছ। যে মিনিট, ডেটা, এসএমএস সবকিছু একত্রে গুচ্ছকে বান্ডেল বলা হয় না? বলো, বান্ডেল মানে কি? যারা চলন অঙ্গ সঞ্চালন করছেন তাদেরকে আমি পড়াইছি, বান্ডেলের একটা অপর নাম হচ্ছে ফেসিকলি। কি কলি? এই যে পেশির মধ্যে পড়াইছিলাম, মনে আছে? বলো, বান্ডেল মানে কি কলি? ফেসিকলি। তাহলে বলেন তো, এই যে এটা একটা ফেসিকলি, এটা একটা ফেসিকলি বা বান্ডেল, এটা একটা ফেসিকলি বা বান্ডেল, এটাও একটা ফেসিকলি। একটু তাকান তো, দুই ফেসিকলির মাঝে যে কোষগুলো বা টিস্যুগুলো আছে, এগুলোর নামই কি? পার্শ্বীয়। যে দুইটা ফেসিকলের মাঝে যে টিস্যুগুলো আছে তারা পার্শ্বীয়। তাহলে কি আমি এই পার্শ্বীয় ভাজক টিস্যুটাকে অপর, সে তো অপর নামকে কেম্বিয়াম একটু আগে বলছি, তাহলে কি আমি এই পার্শ্বীয় ভাজক টিস্যুটাকে ইন্টারফেসিকুলার কেম্বিয়াম রাখতে পারি? ইন্টার মানে দুইয়ের মাঝে, ইন্টার মানে একটু আগে বলছি, ইন্টার মানে দুইটা ফেসিকুলার মাঝে, মানে ইন্টারফেসিকুলার, তারা কি? কেম্বিয়াম। তাহলে বলেন, পার্শ্বীয় ভাজক টিস্যুর একটা অপর নাম হচ্ছে কি কেম্বিয়াম? ইন্টার ফেসিকুলার কেম্বিয়াম। খুব বেশি কঠিন লাগছে? তাহলে বলেন, পার্শ্বীয় ভাজক টিস্যুর দুইটা নাম আছে, একটা হচ্ছে কর্ক কেম্বিয়াম, আরেকটা ইন্টারফেসিকুলার কেম্বিয়াম। কারণ তারা দুইটা ফেসিকুলার মাঝে থাকে এবং তারা কি তৈরি করে? কর্ক তৈরি করে। এই জন্য নাম হচ্ছে কর্ক কেম্বিয়াম। আর যেহেতু দুইটা ফেসিকুলার মাঝে থাকে, এই জন্য নাম হয় কি? ইন্টারফেসিকুলার কেম্বিয়াম। তাহলে একটু বলেন, আমি একটু রিপিট করি প্রথম থেকে। বলো, আপনাদের পড়া কিন্তু কম। বলো, উৎপত্তি অনুযায়ী ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রোমেরিস্টেম, প্রাইমারি, সেকেন্ডারি। বলো, প্রোমেরিস্টেমের উৎপত্তি ভ্রূণীয় দশায়, শুক্রাণু আর ডিম্বাণু থেকে। বলো, প্রাইমারির উৎপত্তি প্রোমেরিস্টেম থেকে। বলো, সেকেন্ডারির উৎপত্তি স্থায়ী টিস্যু থেকে। বলো, অবস্থান অনুযায়ী ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। বলো, অবস্থান অনুযায়ী একটার নাম শীর্ষক, একটার নাম নিবেশিত। বলো, শীর্ষক আর নিবেশিত দুইটাই প্রাইমারি।
মানে উৎপত্তি কোন জায়গা থেকে? প্রোমেরিস্টেম থেকে। জাস্ট একজন আগায় গেছে, একজন পিছায় গেছে। বুঝছেন? বলো। আর উদ্ভিদের পাশে যে ভাজক টিস্যুগুলো থাকে তাদের নাম হয় কি? পাশে ভাজক টিস্যু দুইটা নাম বলেন, কর্ক কিম্বিয়াম আর ইন্টারফেসিকুলার কিম্বিয়াম। তারা বাকল বা কর্ক তৈরি করে, এই জন্য নাম হচ্ছে কর্ক কিম্বিয়াম। এবং তারা দুইটা ফেসিকুলার মাঝে থাকে, মানে দুইটা বান্ডালের মাঝে থাকে, এই জন্য নাম হয় ইন্টারফেসিকুলার কিম্বিয়াম। ছোট্ট একটা জিনিস, আর 2 মিনিট টাইম ছেড়ে দিচ্ছি, 5টা ছেড়ে দিব, যেহেতু দেরিতে শুরু করছি। বলেন, আমরা দুইটা প্রকারভেদ শেষ করছি, উৎপত্তি আর অবস্থান। আমরা লাস্ট ছোট্ট একটা জিনিস বলবো, 2 মিনিট লাগবে। সেটা হচ্ছে 3 নাম্বার জিনিসটা, সেটা হচ্ছে কাজ অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ। হ্যাঁ, একটু টাইটেল দিয়ে ফেলেন, এটা বেশি না, অনেক ছোট পড়া। কাজ অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ। কাজ অনুযায়ী, কাজ অনুযায়ী, বেশিক্ষণ লাগবে না, এটা খুবই ছোট পড়া। কাজ অনুযায়ী ভাজক টিস্যুর কাজটা কি? বাকিটা আমরা নেক্সট দিন পড়বো, একটা বাদ থাকবে, এটা নেক্সট ক্লাসে পড়াবো। বলো, কাজ অনুযায়ী ভাজক টিস্যুর প্রকারভেদ। একটু তাকান। আমি আপনাকে একটা উদ্ভিদের মৌলিক গঠনটা দেখাই। তুমি একটা উদ্ভিদের কাণ্ড কাটছো বা ডাল কাটছো। ডাল কাটলে একটা উদ্ভিদের মৌলিক গঠনে সাধারণত 3টা অংশ দেখা যায়। আপনি ছবিটা কি বুঝছেন? উদ্ভিদটা যখন কাটছেন, গাছটা যখন কাটছেন, তখন গাছটাকে শোয়াইছেন, এই যেরকম একটা গঠন দেখতে পারবেন না? একটা উদ্ভিদের মৌলিক গঠনে চারপাশে থাকে একটা বাকল বা চামড়া। এই যে চারপাশে একটা কি আছে? বাকল বা চামড়া, লালটা। এই ভিতরের পুরোটা, এখান থেকে আমরা কাট